হ্যালো, হ্যালো। মেয়েরা আমার শুনতে পাচ্ছ? তাহমিনা ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আশা কি পরে ওই যেটা অঙ্ক করেছো তো দেখেছি, আর কোন অঙ্ক করেছো? জি স্যার। প্রবলেম আছে? স্যার কথা বুঝিনি। তাহমিনা, জি স্যার। বলতেছি যে অঙ্কগুলো করেছো, কোনো সমস্যা আছে কিনা বলো। তুমি আমার কথা বুঝতে পারছো নাকি? হ্যালো, তাহমিনা কি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যালো, তাহমিনা তুমি কি আমার কথা শুনতে পাও? তাহমিনা, জি স্যার, আমার নেট অনেক প্রবলেম দিচ্ছে, তাই বের হয়ে যাচ্ছে বারবার। এখন কি আমার কথা শুনতে পাচ্ছো? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে ভাই। তো দেখো, এখন একটা উদ্দীপক এখানে দিয়েছি। তো গতকাল পর্যন্ত যে অঙ্কগুলো করেছো সেগুলোতে তোমার কি কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, ফাইন। তো এখন দেখো, একটা উদ্দীপক আমি এখানে রেডি করেছি, একটু খেয়াল করে দেখো। বেঙ্গল টেকনো লিমিটেডের 2020 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়া মিল দেওয়া আছে। প্রথমে আছে সুনাম। সুনাম কোন ধরনের সম্পদ বলতো? স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ। কারণ কোঠা, স্থায়ী সম্পদ। যন্ত্রপাতি, এটা হলো স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ। পণ্য ক্রয়, প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ। ভেরি গুড। আর ভাড়া খরচ? পরিচালন ব্যয়। ভাড়া খরচ হচ্ছে পরিচালন ব্যয়। হ্যাঁ, ধন্যবাদ। বাট্টা। বাট্টাটা কি বলো? তাই এটা হ্যাঁ, পরিচালন ব্যয়। হ্যাঁ, এটা খেয়াল ভাগটাও রাখবা। পরিচালন। এটা খেয়াল রাখবা, বাট্টা যদি রেওয়া মিলে ডেবিট দিকে থাকে, রেওয়া মিলে ডেবিট দিকে থাকলে এটা পরিচালন ব্যয়। আর যদি ক্রেডিট দিকে থাকে তাহলে সেটা হবে আয়। অর্থাৎ ডেবিটটা হচ্ছে প্রদত্ত বাট্টা, আর ক্রেডিটটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। কেমন? জি স্যার। দেখো, লেখা আছে মজুরি খরচ।
মজুরি খরচ কোন ধরনের ব্যয়? প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ। এখানে 5/4 অংশ লেখা আছে 25,000 টাকা। তো এটা বকেয়া না অগ্রিম, এখানে কি আছে? বকেয়া। বকেয়া কেমনে বের করবা বকেয়াটা? 4 দিয়ে ভাগ করব আর 5 দিয়ে গুণ। 4 দিয়ে ভাগ আর 5 দিয়ে গুণ। 2 দিয়ে না স্যার, 4 দিয়ে ভাগ করব আর 1 দিয়ে গুণ করব। 1 দিয়ে গুণ করবা, হ্যাঁ এটা ঠিক আছে। যদি 4 দিয়ে ভাগ করে 5 দিয়ে গুণ করো তাহলে মোট মজুরি চলে আসবে, বকেয়া বের হবে না। আর যদি 4 দিয়ে ভাগ করো তাহলে যে টাকাটা বের হবে এটি হচ্ছে বকেয়া। তাহলে বকেয়া মজুরি, মজুরির সাথে কি করতে হবে? যোগ করতে হবে, তাই না? জি স্যার। 12% বিনিয়োগ, এখানে তো বিনিয়োগের সুদ ধরবা। নগর শুল্ক, এটাও খরচ পাশে লিখবা। প্রারম্ভিক মজুদ পণ্য, প্রত্যক্ষ ব্যয়। শিক্ষানবিশ ভাতা, এটা কোন ধরনের ব্যয়? শিক্ষানবিশ ভাতা অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয়, ফাইন। বেতন খরচ, এটা পরিচালন ব্যয়। পণ্য ফেরত, এই পণ্য ফেরত কোন ধরনের ফেরত? ক্রয় ফেরত। এখানে যে পণ্য ফেরত আছে, না ক্রয়, স্যার, বিক্রয়। কোনটা স্যার, এটা বলো? বিক্রয় ফেরত। হ্যাঁ এটা অবশ্যই বিক্রয় ফেরত। যেহেতু রেওয়া মিলে ডেবিট দিকে আছে, অর্থাৎ এটা বিপরীত আয়, মানে আয়ের বিপরীত, আয় যেদিকে আছে মানে বিক্রয় হলে ক্রেডিট দিকে আছে, আর বিক্রয় ফেরত ডেবিট দিকে থাকে, অথবা এটা বিক্রয় ফেরত। ক্রয়, পরিবহন, আমদানি শুল্ক, প্রাপ্য হিসাব, এগুলো পারো তুমি। আদায়কৃত মূলধন, রক্ষিত আয় বিবরণীর জের, এই রক্ষিত আয় বিবরণীর জের এটা কোথায় যাবে? সংরক্ষিত আয় বিবরণীতে। সংরক্ষিত আয় বিবরণীতে। শেয়ার অধিহার, পণ্য বিক্রয়। আচ্ছা, শেয়ার অধিহার কি জিনিস? অসমন্বিত ব্যয়। না না, শেয়ার অধিহার অসমন্বিত ব্যয় না। শেয়ার অধিহার এটা মালিকানা সত্ত্ব, শেয়ার অবহার হচ্ছে অসমন্বিত ব্যয়। যেটা শেয়ার অবহার সেটা হচ্ছে অসমন্বিত ব্যয়। কেমন? জি স্যার। শেয়ার অধিহার হচ্ছে মালিকানা সত্ত্ব। পণ্য বিক্রয়, বাট্রা, এর পাশে ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত কি জিনিস? দায়, চলতি দায়। চলতি দায়, ফাইন। পণ্য ফেরত, এটা হচ্ছে ক্রয় ফেরত। অদাবিকৃত লভ্যাংশ, অদাবিকৃত লভ্যাংশটা কি জিনিস? অদাবিকৃত লভ্যাংশ, স্যার, এটা সংরক্ষিত আয় বিবরণীতে যাবে। না না না, অদাবিকৃত লভ্যাংশ এটা হচ্ছে চলতি দায়, এটা খেয়াল রাখবা। অদাবিকৃত লভ্যাংশ এটা হচ্ছে চলতি দায়। যদি অদাবিকৃত লভ্যাংশ তোমার অবলোপন করতে বলা থাকে, অদাবিকৃত লভ্যাংশ যদি অবলোপন করতে বলা থাকে, যেটুকু অবলোপন করতে বলবে সেইটুকু যাবে সংরক্ষিত আয় বিবরণীতে। আর যেটুকু অবলোপন করতে বলবে না, অর্থাৎ যদি অবলোপন করতে না বলে, তাহলে অদাবিকৃত লভ্যাংশ পুরোটাই চলতি দায়। ঠিক আছে, তুমি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? অদাবিকৃত আসসালামু লভ্যাংশ। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মিয়াস না আসছো? রামি সদাজা আসছে। হ্যাঁ, তোমরা ভালো আছো তো? জি স্যার, আলহামদুলিল্লাহ। এই ইয়াসটা তোমার রুল কত? স্যার 235। তা তুমি নামের পাশে রুল লিখে রাখো। আচ্ছা স্যার। রিনেম করে রুলটা লিখে নিও। আচ্ছা যাই হোক, তো যেটা বলতেছিলাম যে অদাবিকৃত লভ্যাংশ নিয়ে, অদাবিকৃত লভ্যাংশ যদি রেওয়া মিলে থাকে, এটা নিয়ে যদি কিছু বলা না থাকে, তাহলে অদাবিকৃত লভ্যাংশ হলো চলতি দায়। আর যদি অদাবিকৃত লভ্যাংশের মধ্যে বলা থাকে যে অদাবিকৃত লভ্যাংশের অর্ধেক বা 4/1 বা সম্পূর্ণটা অবলোপন করতে হবে, যেটুকু অবলোপন করতে হবে, অবলোপন করার কথা বলবে, সেইটুকু যাবে সংরক্ষিত আয় বিবরণীতে। আর যেটুকু অবলোপন করব না সেটুকু হবে চলতি দায়।
বিষয়টা কি তুমি ক্লিয়ার? জি স্যার। ওকে ফাইন। সাধারণ সঞ্চিতি তহবিল, সাধারণ সঞ্চিতি তহবিল এটা মালিকানা সত্ত্ব, অর্থাৎ এটা মালিকদের পাওনা, মালিকদের অধিকার। এরপরে দেখো কতগুলো সমন্বয় আছে এখানে, সমন্বয়গুলো একটু খেয়াল করে পড়ো। সমাপনী মজুদ পণ্য ৭২,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে, এর মধ্যে ১০,০০০ টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়, বীমা কোম্পানি ৭০০০ টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। এইটা নিয়ে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করেছি আগের ক্লাসে, প্রিভিয়াস ক্লাসগুলোতে। রামিসা বলবা এই মজুদ পণ্যের সমন্বয়টা কিভাবে সমাধান করবা? রামিসা কি আমাদেরকে শুনতে পাচ্ছ নাকি? ইয়াস, ইয়াসটা জি বলতে স্যার, পারবা? আমিও জানতাম। জি স্যার পারবো। হ্যাঁ আমি বলো। জানি না স্যার পারবো কিনা, আমি বলি আগে। আচ্ছা বলো। আর সমাপনী মজুদ পণ্য তো ৭২,০০০ টাকা। হুম। স্যার এটা কবে সমাপনী মজুদ পণ্য করা হয়েছে? সমাপনী মজুদ পণ্য সবসময় তো বছরের শেষে ধরা হয়, ৩১ তারিখে। ও আচ্ছা। তা তাহলে আগুনে মানে আগুনে পণ্য বিনষ্ট হয়েছে কবে? দেখো, ধরার আগে না পরে? দেখো লেখা আছে না, এর মধ্যে লেখা আছে তো, পড়ো পড়ো ভালো করে। এর মধ্যে ১০,০০০ টাকা। তাহলে স্যার ৭২,০০০ টাকা মাইনাস ১০,০০০ টাকা আচ্ছা, প্লাস ৭,০০০ টাকা। আবার প্লাস ৭০০০ টাকা প্লাস নাকি? হ্যাঁ, এটা দুই জায়গায় বসবে। কোথায় কোথায় বসবে? একটা তো হচ্ছে সমাপনী মজুদ পণ্য থেকে বাদ যাবে, আর একটা হচ্ছে উম, আর্থিক অবস্থার বিবরণী থেকে, আর্থিক অবস্থার বিবরণীতে আহ সম্পদ থেকে বাদ যাবে। না, এরকম না। তাহমিনা কইতে পারবা? তাহমিনা আহ, বলো। স্যার এটা ৭২,০০০ টাকার মধ্যে ১০,০০০ টাকা অন্তর্ভুক্ত। তো এটা ফার্স্টে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে সমাপনী মজুদ থেকে ১০,০০০ টাকা আগুনে বিনষ্ট পণ্য নামে বিয়োগ যাবে। বলো, ঠিক আছে বলো। বীমা কোম্পানি হ্যাঁ, তোমার কথা শুনতে পাচ্ছি না তাহমিনা। আর স্যার এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ বলো। বীমা কোম্পানি যে ৭,০০০ টাকা দিবে এটা হলো চলতি সম্পদের ঘরে যাবে আর্থিক অবস্থার বিপরীতে। আর যে যদি বীমা কোম্পানি ক্ষতিপূরণ না দেয় তো পুরো টাকাটা অপরিচালন ব্যয়ে যাবে। আর যদি আংশিক ক্ষতি দেয়, যে যে পরিমাণ ক্ষতি দিবে ওটা হলো চলতি সম্পদের ঘরে যাবে। আহ, আচ্ছা বুঝছি, ধন্যবাদ। রামিসা কিছু কইবা এই বিষয়ে? রামিসা, রামিসা কি আমাদের শুনতে পাচ্ছ নাকি? আচ্ছা ঠিক আছে। তো তাহমিনা খেয়াল করে শোনো, ইয়াসনা মনোযোগ দিয়ে শোনো। এটা আজকের পরে আবার তোমাদেরকে জিজ্ঞেস করলে সঠিকভাবে বলতে পারতে হবে। একদম ক্লিয়ার আমি বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। যদি কোনো পণ্য আগুনে বিনষ্ট হয়ে যায়, যদি কোনো পণ্য আগুনে বিনষ্ট হয়ে যায় আর সেটা যদি সমাপনী মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, সমাপনী মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, এখানে অন্তর্ভুক্ত আছে নাকি নাই বলো তো?
আছে। এখানে আছে। তো যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে প্রথম কাজ এই 10,000 টাকা সমাপনী মজুদ থেকে বাদ যাবে আর ক্রয় থেকে বাদ যাবে। কয় জায়গায় বাদ যাবে? সমাপনী মজুদ আর ক্রয়। সমাপনী মজুদ থেকে বাদ যাবে আর ক্রয় থেকে বাদ যাবে। কয় টাকা? 10,000 টাকা, যেটা আগুনে পুড়েছে, যে টাকাটা আগুনে পুড়েছে। তাহলে এটা কাজ হচ্ছে দুই জায়গা থেকে বাদ যাবে, সমাপনী মজুদ থেকে বাদ আর হচ্ছে ক্রয় থেকে বাদ। জি স্যার। 10,000 টাকা সমাপনী মজুদ থেকে বাদ, ক্রয় থেকে বাদ। বুঝছো? জি স্যার বুঝেছি। গেল প্রথম কাজ। বীমা কোম্পানি ক্ষতিপূরণ যে দিবে 7,000 টাকা, তোমার আগুনে পুড়েছে কয় টাকার মাল? 10,000 টাকা। 10,000 টাকা। তো বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে কয় টাকা? 7,000 টাকা। তাহলে তোমার ক্ষতি হবে কত? 3,000 টাকা। 3,000 টাকা। এই 3,000 টাকা যাবে তোমার অপরিচালন ব্যয়ের মধ্যে বিবিধ ক্ষতি নামে। 3,000 টাকা যাবে অপরিচালন ব্যয়ের মধ্যে বিবিধ ক্ষতি নামে। আর 7,000 টাকা যাবে সম্পদের ঘরে বীমা দাবি প্রাপ্য নামে। এই দুই জায়গায়। আমি আবার বলছি কথাটা, 3,000 যাবে বিবিধ ক্ষতি নামে অপরিচালন স্যার ব্যয়ের। একটা কোশ্চেন করি। অবশ্যই অবশ্যই কোশ্চেন করবা। স্যার আমি না হঠাৎ করে ভুলে গেছি, চলতি সম্পদে সমাপনী মজুদ পণ্য থাকে না? থাকে। আচ্ছা হ্যাঁ জি স্যার। চলতি সম্পদের সমাপনী মজুদ থাকবে, কিন্তু সেখানে ওই যে 72,000 থেকে যে 10,000 মাইনাস করেছো, মাইনাস করে যে 62,000 টাকা লিখছো বিক্রিত পণ্যের ব্যয়, চলতি সম্পদের মধ্যে সরাসরি সমাপনী মজুদ পণ্য 62,000 টাকাই লিখবা। ওই আর হচ্ছে বিবিধ ক্ষতি হচ্ছে 7,000 টাকা। না, বিবিধ ক্ষতি হচ্ছে 3,000 টাকা। 3,000 টাকা। আর 7,000 টাকার নামটা কি স্যার? বীমা দাবি প্রাপ্য। ও হ্যাঁ বীমা দাবি প্রাপ্য 7,000 টাকা। তাহলে আমি প্রথম থেকে আবার বলি, খেয়াল করে শোনো। 10,000 টাকা ক্রয় থেকে বাদ, সমাপনী মজুদ থেকে বাদ। 10,000 টাকা ক্রয় থেকে বাদ, সমাপনী মজুদ থেকে বাদ। ঠিক আছে? জি স্যার। তারপরে 3,000 টাকা হচ্ছে বিবিধ ক্ষতি অপরিচালন ব্যয়ের মধ্যে, আর 7,000 টাকা হচ্ছে চলতি সম্পদ আর্থিক অবস্থার বিবরণীতে বীমা দাবি প্রাপ্য নামে। বীমা দাবি প্রাপ্য। এই হচ্ছে এটার সমাধান, এই কাজ। বলো ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, যদি এই যে সমাধানটা বললাম এটার সামান্য পরিবর্তন হবে যদি এই 10,000 টাকা 72,000 টাকার অন্তর্ভুক্ত না থাকে। যদি 72,000 টাকার অন্তর্ভুক্ত না থাকে তখন সমাপনী মজুদ থেকে 10,000 টাকা বাদ যাবে না, আর বাকি সব কাজ ঠিক থাকবে। বাকি সব কাজ ঠিক থাকবে, শুধু মজুদ থেকে বাদ যাবে না। কখন? যদি অন্তর্ভুক্ত না থাকে। তো অন্তর্ভুক্ত নাই বুঝবো কিভাবে? বুঝবো এইভাবে, দেখো আমি একটা লাইন পড়ি, তোমরা দেখো আমার লাইনটা পড়ে বুঝো কিনা যে এটা মজুদ পণ্যের অন্তর্ভুক্ত নাই। লেখা আছে সমাপনী মজুদ পণ্য 72,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। আমি আবার বলি, 10,000 টাকা আগুনে বিনিষ্ট পণ্য বিবেচনা করার পর, 10,000 টাকা আগুনে বিনিষ্ট পণ্য বিবেচনা করার পর সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 72,000 টাকা। 10,000 টাকা আগুনে বিনিষ্ট পণ্য বিবেচনা করার পর সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 72,000 টাকা। তো বলো এই 72,000 টাকার মধ্যে 10,000 টাকা অন্তর্ভুক্ত আছে নাকি নাই? অন্তর্ভুক্ত নাই। অন্তর্ভুক্ত নাই। হ্যাঁ, ভেরি গুড, এটা অন্তর্ভুক্ত নাই। কারণ হচ্ছে 10,000 টাকা বিবেচনা করার পরে মূল্যায়ন করা হয়েছে, সুতরাং এই 10,000 টাকা বাদ দিয়েই মূল্যায়ন করা হয়েছে। সুতরাং যদি অন্তর্ভুক্ত না থাকে
তখন সমাপনী মজুদ থেকে এটা আর মাইনাস করতে হবে না, শুধু ক্রয় থেকে মাইনাস করলেই হবে, শুধু ক্রয় থেকে মাইনাস করলেই হবে। মন থাকবে কথা? জি স্যার, বুঝেছি। আর ক্রয় থেকে আগুনে বিনিষ্ট পণ্য তখনই মাইনাস করবা সকল সমন্বয়ে যোগ বিয়োগ করার পরে। যেমন মনে করো ক্রয় ফেরত, অলিখিত ক্রয়, বিনামূল্যে পণ্য বিতরণ, ভ্যাট থাকলে ভ্যাট, এই সব যোগ বিয়োগ করার পরে তারপরে আগুনে বিনিষ্ট পণ্য মাইনাস করবা। কেমন? এটা একটা, বারবারই বলি, এটা একটা গুরুত্বপূর্ণ সমন্বয়, এবং এই সমন্বয়টা তোমাদের 4টা অঙ্ক যে পরীক্ষায় থাকবে, কোনো না কোনো অঙ্কের মধ্যে এটা অবশ্যই থাকবে। আচ্ছা, এবার আসো 30 জুন 2020 তারিখে 50,000 টাকার একটি যন্ত্র ক্রয় করা হয়েছে, যার সংস্থাপন ব্যয় 5,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত। 30 জুন এই সমন্বয়টা তোমাদের আগের ক্লাসেও তোমাদের শিখিয়েছি, এটা আজকে আবার আসছে। 30 জুন 2020 তারিখে 50,000 টাকার একটি যন্ত্র ক্রয় করা হয়েছে, যার সংস্থাপন ব্যয় 5,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত রয়েছে। দেখো এখানে যন্ত্রপাতি আছে 80,000 টাকা, যন্ত্রপাতি আছে 80,000 টাকা। এটাকে যদি অবচয় ধরতে বলে, অবচয়টা কিভাবে ধরবা বলতে পারবা? যন্ত্রপাতির অবচয়টা কিভাবে ধরবা বলতে পারবা কিনা? স্যার 10% করে ধরে নিব। বলো। আর যদি এখানে কিছু বলা না থাকে তাহলে 6 মাসেরটা ধরবো, এরকম না কিছু একটা ছিল স্যার। সমন্বয়টা 2 নম্বর সমন্বয়টা দেখো, পড়ে বলো। 2 নম্বর সমন্বয় ও লেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি ভুলে গেছিলাম। তাহলে হ্যাঁ 6 মাস ধরবো, যেহেতু 30 জন করছে তাহলে 6 মাস ধরবো। আর হচ্ছে 50,000 টাকা যন্ত্র ক্রয় করা- না স্যার, 55,000 টাকা হচ্ছে 6 মাসের ধরবো। আর বাকি যেই টাকাটা ছিল ওইটা 1 বছরের ধরবো, বাকি 10% করে। বাকি কয় টাকা থাকে দেখো, বলো। বাকি হচ্ছে 55 মাইনাস 25,000 টাকা স্যার। না 25,000 টাকা ধরবো হচ্ছে হ্যাঁ, ইয়েসটা 1 বছরের 10%। ইয়েসটা তোমার কথা টোটাল ঠিক ছিল, একটু একটু মিসিং আছে, একটু খেয়াল করবা। 55,000 টাকার 6 মাস, এটা রাইট। আর এখানে বাকি থাকে 30,000 টাকা, 25,000 টাকা না। এই 80,000 টাকার মধ্যে কেমনে স্যার? কিভাবে এই 80,000-এর মধ্যে শুধু এই 50,000 টাকা, এই 50,000 টাকা 80,000-এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। এই 5,000 টাকা এখনো যন্ত্রপাতির মধ্যে অন্তর্ভুক্ত হয় নাই, কারণ এটা আছে মজুরির মধ্যে। এটা ও কিসের, আচ্ছা, এটা কিসের মধ্যে আছে? মজুরিতে। তাহলে 80,000-এর মধ্যে, এই 80,000-এর মধ্যে 50,000 হচ্ছে নতুন। তাহলে 50,000 যদি নতুন হয় তাহলে 30,000 হচ্ছে আগের পুরাতন, 30,000 হচ্ছে পুরাতন। সুতরাং 50 আর 5, এই 55,000-এর অবচয় হবে 6 মাসের, এটা রাইট। আর 30,000 টাকার হবে 1 বছরের। সেটা বুঝছো তাহমিনা, বুঝছো? জি স্যার। ইয়াসটা তো কোনো কথাই বলে না। রামিসা, রামিসার তো খবরই নেই, সে কি আছে ক্লাসে নাকি জয়েন হইয়া চলে গেল, ঘুমাই গেল? ঘুমাই গেছে, ঘুমাই গেছে। তাই মনে হচ্ছে। যে আমাকে সকাল দেখাইলো, 9টা তো স্যার সবাই ঘুমাই গেছে। আমারে দেখাইলো স্যার আমি ক্লাসে জয়েন করেছি, কিন্তু জয়েন করে সে ঘুমাচ্ছে। জি স্যার, ঘুমাই গেছে। নাকি বৃষ্টির দিনে চানাচুর মুড়ি খায় বসে হয়েছে। আর তাইলে তো কিছু হইলেও বলতো, একটু ঘুমাই গেছে স্যার। আবহাওয়াটা অনেক ঠান্ডা ঠান্ডা তো। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, চানাচুর মুড়ি খেলে তো শব্দ পাইতাম, মুড়ি একটা। ও হ্যাঁ, জি স্যার। আচ্ছা যাই হোক, 3 নাম্বার, ধারে ক্রয় ভুলবশত হিসাবভুক্ত হয়নি 10,000 টাকা। ধারে ক্রয় ভুলবশত হিসাবভুক্ত হয়নি 10,000 টাকা, এটা কি হবে? স্যার এটা অলিখিত ক্রয়, আর এটা ক্রয়ের সাথে যোগ হবে আর পাওনাদারের সাথে যোগ হবে। হ্যাঁ,
এটা কোটার সাথে যোগ হবে আর পাওনাদারের সাথে যোগ হবে। সাধারণ সঞ্চিতি ও আয়কর সঞ্চিতি তহবিলে যথাক্রমে 20,000 টাকা ও 25,000 টাকা স্থানান্তর করো। এটা কোথায় কোথায় কাজ করতে হবে? এটা কাজটা কোথায় কোথায় হবে এই 4 নাম্বার সমন্বয়টা? স্যার এটা তাহমিনা বললো। তাহমিনা বলো দেখি। এটা শুধু রক্ষিত আয় বিবরণীতে যাবে না স্যার? সাধারণ সঞ্চিতি মালিকানা সত্ত্বতে যাবে আর আয়কর সঞ্চিতি সংরক্ষিত আয় বিবরণীতে। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু দুইটা জিনিস, একটা সাধারণ সঞ্চিতি একটা আয়কর সঞ্চিতি। হ্যাঁ, দুইটাই কোথায় যাবে একটু ক্লিয়ার করে বলো। স্যার আর্থিক অবস্থা বিবরণীতে। আর্থিক অবস্থা বিবরণী যাবে, এটা রাইট। তারপরে আর মালিকানা সত্ত্বতে যাবে আর্থিক অবস্থা বিবরণী। আচ্ছা, আমি বলছি খাতায় লিখে রাখো, এগুলো লিখে রাখবা। লিখে রাখলে হয় কি, পরে আবার অঙ্কটা করার সময় এগুলা দেখে দেখে কাজ করলে মনে থাকবে, ইজি হবে। এখানে দুইটা জিনিস, একটা সাধারণ সঞ্চিতি 20,000 টাকা, এইটা আগে শোনো। সাধারণ সঞ্চিতি তহবিলে যে 20,000 টাকা স্থানান্তর করব, এটা দুই জায়গায় যাবে। প্রথম, সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে যাবে, বাদের মধ্যে 20,000 টাকা। সাধারণ সঞ্চিতি তহবিলের 20,000 টাকা প্রথম যাবে সংরক্ষিত আয় বিবরণীতে। পরবর্তীতে আর্থিক অবস্থার বিবরণীতে মালিকানা সত্ত্বের মধ্যে সাধারণ সঞ্চিতির সাথে 20,000 টাকা গিয়া যোগ হবে। তাহলে সাধারণ সঞ্চিতির যে 20,000 টাকা দুই জায়গায় গেল, একবার গেল সংরক্ষিত আয় বিবরণীতে বাদের মধ্যে, আবার আর্থিক অবস্থার বিবরণীর সঞ্চিতি ও উদ্বৃত্তের ঘরে গিয়া সাধারণ সঞ্চিতির সাথে যোগ হবে 20,000 টাকা। বলো, এটা ক্লিয়ার? জি স্যার। কয় জায়গায় গেল? দুই জায়গায়। কোথায় কোথায়? সংরক্ষিত আয় বিবরণীতে বাদের ঘরে যাবে আর আর্থিক অবস্থার বিবরণীতে মালিকানা সত্ত্বের ঘরে যাবে। ফাইন। এবার আসো আয়কর সঞ্চিতি তহবিলে। আয়কর সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে বলছে 25,000 টাকা। আয়কর সঞ্চিতি টাকাটা যাবে দুই জায়গায়, একবার বিশদ আয় বিবরণীতে। বিশদ আয় বিবরণীতে কর পূর্ব নিট মুনাফা থেকে আয়কর সঞ্চিতি বাদ দিলে হবে কর বাদ নিট মুনাফা, বিশদ আয় বিবরণীতে। আবার যাবে চলতি দায়ের ঘরে, আয়কর সঞ্চিতি নামে 25,000 টাকা। তাহলে এটাও দুই জায়গায় গেল। এটা একবার গেল বিশদ আয় বিবরণীতে সবার শেষে কর পূর্ব নিট মুনাফা থেকে বাদ আয়কর সঞ্চিতি, আবার যাবে চলতি দায়ের ঘরে। বলো, বুঝছো না বুঝনি? জি স্যার, বুঝতে পেরেছি। কোথায় কোথায় যাবে? বিশদ আয় বিবরণীতে যাবে কর পূর্ব মুনাফা থেকে বাদ, আর আর্থিক অবস্থা বিবরণীতে চলতি দায়ের ঘরে। চলতি দায়ের ঘরে, ফাইন। এটা হলো সমন্বয়ের আয়কর সঞ্চিতি। বিষয়টি খাতায় লিখে রেখো, তাহলে পরে কাজে লাগবে, পরে সহজ, বুঝতে সহজ হবে। 5 নম্বর সমন্বয়ে বলা হয়েছে সুনামের সম্পূর্ণ অংশ শেয়ার অধিহার দ্বারা অবলুপিত হবে। এটা তোমরা নিশ্চয়ই পারো, এটা অনেকবার আলোচনা হয়েছে। সুনামের সম্পূর্ণ অংশ, দেখো সুনাম আছে এখানে 45,000 টাকা, আর শেয়ার অধিহার আছে এখানে 76,000 টাকা। বলছে সুনামের সম্পূর্ণ অংশ শেয়ার অধিহারের সাথে অবলুপিত হবে। এটার কাজ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে শেয়ার অধিহার থেকে সুনাম লিখে বাদ যাবে 45,000 টাকা, আবার সম্পদ পাশে সুনাম থেকে শেয়ার অধিহার লিখে বাদ যাবে 45,000 টাকা। তাহলে সুনাম 45,000 টাকা থেকে যদি অধিহার 45,000 টাকা বাদ যায়, তাহলে সুনাম একবারে নীল হয়ে যাবে, সুনাম কিছুই থাকবে না, মানে সম্পূর্ণ অবলোপন হয়ে যাবে। আর শেয়ার অধিহার যেহেতু 76,000 টাকা আছে, এখান থেকে সুনাম লিখে যদি 45,000 টাকা মাইনাস করি,
তাহলে এখানে আরো 31,000 টাকা থাকবে অধিহারের। তাহলে এটার কাজ হচ্ছে অধিহার থেকে সুনাম লিখে -45,000 টাকা, আবার সুনাম থেকে অধিহার লেখা -45,000 টাকা, তাইলেই সুনামের সম্পূর্ণ অংশ অবলোপন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। জি স্যার। বেশ না, বুঝছো? জি স্যার। হ্যাঁ, জি এটা স্যার। এটা খেয়াল রাখবা, এটা প্রায় পরীক্ষাতে এটাও আসে যে সুনামের সাথে অধিহারকে কিভাবে অবলোপন করতে হয় বা সমন্বয় করতে হয়। মূলধনের উপর 10% চূড়ান্ত লভ্যাংশ প্রদানের ব্যবস্থা রাখতে হবে। তো এই যে মূলধনের উপর 10% হারে যে লভ্যাংশের ব্যবস্থা রাখবো, এটাকে বলা হয় ঘোষণাকৃত লভ্যাংশ। এটাকে বলে ঘোষণাকৃত লভ্যাংশ। এটাকে বলা হয় ঘোষণাকৃত লভ্যাংশ। ঠিক আছে, এটাকে বলা হয় ঘোষণাকৃত লভ্যাংশ। অর্থাৎ যে শেয়ার মূলধন রয়েছে 3,20,000 টাকা, এই 3,20,000 টাকার উপরে 10% করলে হয় 32,000 টাকা। এই 32,000 টাকা একবার লিখবো সংরক্ষিত আয় বিবরণীতে, একবার লিখবো সংরক্ষিত আয় বিবরণীতে, আরেকবার লিখবো আমরা আর্থিক অবস্থার বিবরণীর চলতি দায়ের ঘরে, নাম দিব ঘোষণাকৃত লভ্যাংশ অথবা প্রস্তাবিত লভ্যাংশ। দুই নামেই লেখা যায়, ঘোষণাকৃত লভ্যাংশ নামেও লেখা যায়, প্রস্তাবিত লভ্যাংশ নামেও লেখা যায়। এবার আসো, দালান কোঠার উপর 5%, যন্ত্রপাতির উপর 10% অবচয় ধার্য করতে হবে। তো প্রথম প্রশ্ন ছিল ক নাম্বার, যন্ত্রপাতি ও দালান কোঠার উপর মোট ধার্যকৃত অবচয়ের খসড়া সহ দেখাও। খসড়া মানে মানে কাজটা করে দেখাইতে হবে। কোম্পানির মোট লাভের পরিমাণ নির্ণয় করো। রক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত 62,750 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণীর মূলধন ও দায় পার্শ্ব প্রস্তুত করো। মূলধন ও দায় পার্শ্ব প্রদর্শন করো বা প্রস্তুত করো, একই কথা। তোমরা ক খ গ কাজ করতে পারবা? দায় পার্শ্বে প্রদর্শন করো মানে কি? ইয়েস না, কি বলছিলা? স্যার দায় পার্শ্বে প্রদর্শন করো, এটার মানেটা কি বুঝাইতে? এটা মানে হচ্ছে দায় পাশটা করে দেখাও আর কি। প্রদর্শন করা মানে দেখাও, করে দেখাও। অর্থাৎ পুরো দায় ও পাশে যা আছে পুরোটা করে দেখাইবা, করবা। পুরাটা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বুঝছি স্যার। তাহলে ঠিক মানে আছে, দায় সমূহটা পুরাটাই। পুরোটা করবা মানে মালিকের সত্ত্বেও দায়। আচ্ছা জি স্যার ওকে ফাইন। বুঝছি। দেখো আমি তোমাদের হেল্প এর জন্য আমি করে দিয়েছি, তোমরা নিজেরা করবা, আমারটা না দেখে নিজেরা করবা। আমার এখান থেকে তোমরা হয়তো হেল্প নিতে পারবা। দালান কোঠার অবচয় সরাসরি 5%, 12,500। যন্ত্রপাতির অবচয় প্রথম 30,000 টাকা, 10% 1 বছরের 3,000 টাকা। আর 55,000 টাকার 10% করে 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ, 6 মাসে 2,750 টাকা। ইয়েস না বলছিলা? তাহলে মোট 5,750 টাকা, দুইটা যোগ করলে হইলো 18,250 টাকা। এই হচ্ছে মোট অবচয়ের পরিমাণ। এই যে কাজটা করে দেখাইলাম আমি, এটাকে বলা হয় খসড়া সহ। মানে কাজটা যে করা হইলো এটা করে দেখানো নাম হইলো খসড়া সহ দেখানো। বুঝতে পেরেছো? এবার দেখো, বিশদ আয় বিবরণী, যেহেতু মোট লাভ বের করতে বলা হয়েছে, তো মোট লাভ বের করতে বলা হয়েছে, বিশদ আয় বিবরণী বলতে নিট লাভকে বোঝায়। যেহেতু এখন নিট লাভ পর্যন্ত চায় নাই, সুতরাং বুঝতে হবে এটা আংশিক, এটা পুরা বিশদ আয় বিবরণী নয়। তো বিশদ আয় বিবরণী প্রথম শুরু হচ্ছে বিক্রয় দিয়ে, লেখবা বিক্রয়, আর সাথে ফেরত ছিল, বাদ হলো ফেরত। তো যেটা আসলে নিট বিক্রয়, 3,63,000 টাকা নিট বিক্রয়। এবার যে কাজটা নিয়ে এই তোমাদের সাথে কথা বলেছিলাম, প্রারম্ভিক মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য আছে যে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য 62,000 টাকা, পণ্য ক্রয় আছে 2,20,000 টাকা, বাদ পণ্য ফেরত, এটা ছিল ক্রয় ফেরত, যোগ অলিখিত ক্রয়। এই যে কাজটা করেছি আমি, অলিখিত ক্রয় আর পণ্য ফেরত বাদ দিয়ে
তারপরে বাদ দিয়েছি আগুনে বিনষ্ট পণ্য। এখানে যদি ক্রয়ের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত থাকতো, যে ভ্যাট সহ ক্রয়, তখন আমরা ভ্যাট মাইনাস করতাম, ভ্যাট মাইনাস করে তারপরে আগুনে বিনষ্ট পণ্য বাদ দিতাম। অর্থাৎ আমার এই কথাটা বারবার বলার অর্থ হচ্ছে, যদি কোনো অঙ্কে আগুনে বিনষ্ট পণ্য থাকে তাহলে এটা সবার শেষে ক্রয় থেকে মাইনাস করবা। কথা মনে থাকবে? জি স্যার। আগুনে বিনষ্ট পণ্যটা সবার শেষে মাইনাস করবা। আচ্ছা, মাইনাস করলাম আগুনে বিনষ্ট পণ্য। মাইনাস করার পরে এবার যেটা আসলো 2,26,800 টাকা, এটার নাম হচ্ছে নিট ক্রয়। এটা হচ্ছে নিট ক্রয়। এরপরে দেখো, এই যে মজুরির এই বিষয়টা এখানে একটা জটিল বিষয় রয়েছে। সেটা কি? রেওয়া মিলে লেখা আছে মজুরি 5/4 অর্থাৎ যে মজুরি আছে, মজুরির 5/4 মজুরি পরিশোধ করা হয়েছে, আর 1 ভাগ মজুরি এখনো বকেয়া রয়েছে। 5/1 মজুরি এখনো বকেয়া রয়েছে। তো যেহেতু সংস্থাপন ব্যয় 5,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে, যেহেতু সংস্থাপন ব্যয় 5,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত রয়েছে, সংস্থাপন ব্যয় কিন্তু মজুরি নয়। সুতরাং মজুরির বকেয়া বের করতে হইলে আগে সংস্থাপন ব্যয় মাইনাস করতে হবে। তো যেমন এখানে মজুরি ছিল 25,000 টাকা, তো 25,000 টাকা মজুরি যদি থাকে, এখান থেকে আগে সংস্থাপন ব্যয় 5,000 টাকা বাদ দিবা। তো বাদ দিলাম সংস্থাপন ব্যয় 5,000 টাকা, তো থাকলো 20,000 টাকা। তো এখন তোমাকে খেয়াল করতে হবে যে মজুরির কথা বলা হয়েছে 5/4 বকেয়া। এই 5/4 বলতে কিন্তু 25,000-কে নয়, 20,000-কে বোঝানো হয়েছে। কারণ 25,000 টাকার মধ্যে সংস্থাপন ব্যয় অন্তর্ভুক্ত ছিল 5,000। সংস্থাপন ব্যয় এটা ভুলে অন্তর্ভুক্ত হয়েছে, এটা মজুরির অংশ নয়। এজন্য আগে মজুরি থেকে যে সংস্থাপন ব্যয় অন্তর্ভুক্ত আছে এটা মাইনাস করতে হবে। মাইনাস করতে 20,000 টাকা আসলো। এবার এই 20,000-কে এবার 4 দিয়ে ভাগ, 1 দিয়ে গুণ। কারণ 5/4 দেওয়া হয়েছে, 1 অংশ বকেয়া। তো ওই যেই টাকাটা দেওয়া আছে 20,000 টাকা 4 দিয়ে ভাগ করলেই হবে। 4 দিয়ে ভাগ করলেই তোমার 1,000 টাকা, 1 অংশ বেরিয়ে আসবে 5,000 টাকা। তার নাম হবে মজুরি বকেয়া। এটা মজুরির সাথে যোগ করতে হবে। যোগ করলে মজুরি হয়ে গেলে 25,000 টাকা। মজুরির ব্যাপারটা তোমরা বুঝছো না বুঝো নাই? আমিনা? বুঝেছি স্যার। জি স্যার, বুঝেছি। ওকে ফাইন, খেয়াল রাখবা। আমি কথাটা মানে একেবারে সরল বাক্যে আবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে, যদি মজুরির মধ্যে সংস্থাপন ব্যয় থাকে অন্তর্ভুক্ত, তাহলে মজুরির সাথে সংস্থাপন ব্যয়টা আগে বাদ দিয়ে নিবা। বাদ দিয়ে তারপরে বকেয়া অগ্রিম যোগ বিয়োগের কাজ করবা। প্রথম তোমার কাজ হচ্ছে এটা থেকে সংস্থাপন ব্যয়টা বাদ দিবা, বাদ দিয়ে তারপরে তুমি এটার সাথে যোগ বিয়োগের কাজ করবা। অর্থাৎ অগ্রিম হইলে বাদ দিবা, বকেয়া হইলে যোগ করবা। ঠিক আছে। এরপর আসলো ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, এটি যোগ করে তারপরে এই দেখো সমাপনী মজুদ পণ্য 72,000 টাকা, এখান থেকে বাদ দিলে মাগুনি বিনিষ্ট পণ্য 10,000 টাকা, তাহলে থাকলো 62,000 টাকা। এবার এই মোট প্রত্যক্ষ ব্যয়ের যোগফল থেকে সমাপনী মজুদ যখন তুমি মাইনাস করে দিবা, তখন যে টাকাটা পাইলা 2,57,500 টাকা, এটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। 2,57,500 টাকার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এখন তুমি যখন নিট বিক্রয় থেকে এই বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করে দিবা, তখন তুমি পেয়ে যাবা মোট মুনাফা। এটা হচ্ছে তোমার মোট মুনাফা। কেমন? দেখো গ নাম্বারে এখানে দেখা ছিল বেঙ্গল টেকনো লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী আংশিক। 2020 সালের 31 ডিসেম্বর তারিখে এখানে যখন তুমি আংশিক আর্থিক অবস্থার বিবরণী করবা, মূলধন ও দায়ের পাশ, তো তুমি প্রথম লিখবা শেয়ার মূলধন, যেটা আমরা লিখি শেয়ার মালিকদের সত্ত্ব ও দায়। শেয়ার মালিকদের সত্ত্ব বলতে বোঝায় মালিকানা সত্ত্বকে। প্রথমে অনুমোদিত মূলধন লেখা, যদি অনুমোদিত মূলধন তুমি লেখো তাহলে এটা ক্লোজ করে দিবা।
অনুমোদিত মূলধন সবসময় ক্লোজ হয়ে যাবে। এরপরে ইস্যুকৃত বিলিখিত মূলধন বা আদায়কৃত মূলধন প্রতিটি 10 টাকা মূল্যের 32,000 শেয়ার 3,20,000 টাকা। শেয়ার অধিহার, যেটা তোমাদেরকে একটু আগে আমি আলোচনা করেছি, শেয়ার অধিহারের সাথে যদি সুনামকে অবলোপন করতে বলে তাহলে এইভাবে লিখবা, শেয়ার অধিহার বাদ সুনাম। এখানে আমি তোমাদের জ্ঞাতার্থে আর কদিনে স্মরণ করে দিচ্ছি, কথা এরকমও বলতে পারতো, সুনামের অর্ধাংশ বা সুনামের অর্ধেক, সুনামের অর্ধেক শেয়ার অধিহারের সাথে সমন্বয় করো। তখন সুনাম যে 45,000 টাকা আছে এটা আমরা অর্ধেক করে ফেলতাম, অর্ধেক করে এখন যেভাবে করেছি শেয়ার অধিহার বাদ সুনাম এভাবে লিখতাম। কিন্তু এই অঙ্কে বলা ছিল সুনামের সম্পূর্ণ অংশ, মানে সুনাম পুরোটা। এই জন্য সুনাম আছে 45,000 টাকা, এখানে পুরো 45,000 টাকা ম্যানেজ করে দিয়েছি সুনাম লিখে, তাহলে অধিহার থাকলো আর 31,000 টাকা। এটাকে বলা হয় অধিহারের সাথে সুনামকে অবলোপন করা, অধিহারের সাথে সুনামকে সমন্বয় করা। এবারে সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত যেটা বের করেছিলাম আমরা, সাধারণ সঞ্চিতি, এটা রেওয়া মিলে দেওয়া আছে 20,000 টাকা, আর সমন্বয় বলেছিল নতুন স্থানান্তর করতে বলছে 20,000 টাকা। দেখো আমি রেওয়া মিলে তোমাদের একটু দেখাই আনছি। দেখো রেওয়া মিলে এখানে লেখা আছে সাধারণ সঞ্চিতি তহবিল 20,000 টাকা, এটা আছে রেওয়া মিলে। আর সমন্বয় বলে দিয়েছিল সাধারণ সঞ্চিতি 20,000 টাকা স্থানান্তর করো। এই 20,000 টাকা এখানে এসে যোগ করা হয়েছে, সাধারণ সঞ্চিতি যোগ নতুন স্থানান্তর, তাহলে মোট হয়ে গেল 40,000 টাকা। সাধারণ সঞ্চিতি হয়ে গেল 40,000 টাকা। এবার দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায় এই অঙ্কে ছিল না বিদায় এটা ঘরটা ফাঁকা আছে, খালি আছে, এখানে কিছু নেই। দীর্ঘমেয়াদী দায় বলতে তোমরা দেখবা দায় পাশে লেখা আছে 8% ঋণপত্র অথবা 10% বন্ধকি ঋণ অথবা মর্টগেজ লোন। হ্যাঁ, এবার শুধু 10% ঋণ যদি লেখা থাকে সেটাও দীর্ঘমেয়াদী দায়, অর্থাৎ যে ঋণের পাশে সুদের হার উল্লেখ থাকে, সুদের পার্সেন্টেজ উল্লেখ থাকে 8%, 10%, 5%, 12%, ওই সমস্ত ঋণগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ। এটা কি এখানে আমরা দীর্ঘমেয়াদী দায় নামে লিখবো। দীর্ঘমেয়াদী দায় লিখে এবার 8% ঋণ, 5% ঋণ বা 10% বন্ধকি ঋণ বা মর্টগেজ লোন থাকলে এটা আমরা এখানে লিখবো। এবার আছে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। আর্থিক অবস্থার বিবরণী দায় পাশে 4 ভাগে ভাগ করা হয়। প্রথমে মালিকানা সত্ত্ব যেটা শেয়ার মূলধন, তারপরে সঞ্চিত ও উদ্বৃত্ত, দুইটা মিলে হলো মালিকানা সত্ত্ব। শেয়ার মূলধন আর সঞ্চিতি ও উদ্বৃত্ত দুইটা মিলে হচ্ছে মালিকানা সত্ত্ব। তো প্রথম শেয়ার মূলধন, তারপরে সঞ্চিতি ও উদ্বৃত্ত লিখে এরপরে দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায় লেখা হলে তারপরে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা, চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। এখানে আছে অদাবিকৃত লভ্যাংশ, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া মজুরি, এটা কিন্তু সমন্বয় ছিল। আয়কর সঞ্চিতি, এটাও সমন্বয় ছিল। এই কথাটা আমি তোমাদের আরেকবার স্মরণ করে দিচ্ছি, আয়কর সঞ্চিতি 2 জায়গায় থাকে, রেওয়া মিলেও থাকে, সমন্বয়েও থাকে। যদি আয়কর সঞ্চিতি রেওয়া মিলে থাকে সেটা চলে যাবে সংরক্ষিত আয় বিবরণীতে, এটা বাদের মধ্যে গেলে আয়কর সঞ্চিতি থেকে আয়কর মাইনাস করতে হয়। আর যদি আয়কর সঞ্চিতি বড় হয় তাহলে যোগের মধ্যে আয়কর সঞ্চিতি থেকে আয়কর মাইনাস, আর যদি আয়কর বড় হয় তাহলে সংরক্ষিত আয় বিবরণীর বাদের মধ্যে আয়কর থেকে আয়কর সঞ্চিতি মাইনাস, এটা হলো রেওয়া মিলেরটা। আর সমন্বয়ে যদি আয়কর সঞ্চিতি থাকে তাহলে একবার যাবে বিশদ আয় বিবরণীতে, আরেকবার আসবে এখানে চলতি দায়ের ঘরে আয়কর সঞ্চিতি নামে। এবার আসো ঘোষণাকৃত লভ্যাংশ, যেটা সমন্বয়ে বলা আছে যে শেয়ার মূলধনে 10% চূড়ান্ত লভ্যাংশের ব্যবস্থা রাখতে হবে, রাখতে হবে মানে এটা প্রস্তাব করা হয়েছে, ঘোষণা করা হয়েছে। তখন তুমি শেয়ার মূলধনের উপর 10% লভ্যাংশ ধরে একবার লিখবা সংরক্ষিত আয় বিবরণীতে, আরেকবার লিখবা এখানে চলতি দায়ের ঘরে। প্রদেয় হিসাব, যেটা সমন্বয় ছিল অলিখিত ক্রয়,
মানে যে ক্রয় এখনো হিসাব করা হয়নি এটাকে বলে অলিখিত ক্রয়, এটা দায়ের মধ্যে আসবে। লিখে এবার তুমি চলতি দায় পাইলা ৮২,০০০ টাকা। এই চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, মালিকানা সত্ত্ব, এই সব যোগ করে তুমি যেটা পাইলা এর নাম হচ্ছে শেয়ার মালিকদের সত্ত্ব ও মোট দায়। শেয়ার মালিকদের সত্ত্ব ও মোট দায় এই পাইলাম আমরা ৫,৩৫,৭৫০ টাকা। বলো, কোনো প্রশ্ন থাকলে আমায় বলো। না স্যার, বুঝেছি। তাহলে এই অঙ্কটা নিজে নিজে করতে পারবা বাসায়? জি স্যার, পারবো স্যার। তোমরা এটা এখানে সলভ মানে সলিউশন না দেখে, আমি তো সলিউশনটা পুরোটা দেখাই দিলাম এখানে তোমাদেরকে, ক থেকে শুরু করে ক, এটা হলো ক, এটা হলো খ, খ আবার 2 পার্টে ভাগ করা, 2 স্লাইডে, আর এটা হচ্ছে গ। তো এখান থেকে তোমরা না দেখে নিজেরা করার চেষ্টা করবা। যদি করতে গিয়ে দেখা যায় পারো না, কোনো জায়গায় আটকে গেছো, তখন তোমরা এখান থেকে হেল্প নিও। তো হেল্প নিবা, তোমাদের সামনে তো ভিডিওটা দেওয়া থাকবে তোমাদের গ্রুপে, সেখান থেকে হেল্প নিতে পারবা। তো তোমরা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করো বেশি করে। তোমাদের পরীক্ষা কখন হবে এটা একমাত্র আল্লাহ জানে আর সরকার জানে আর দীপুমণি জানে। কিন্তু পরীক্ষা হবে, তাৎক্ষণিক একটা ঘোষণা এসে যেতে পারে। যদি একটা চ্যাপ্টারের উপরে পরীক্ষা হয় তাহলে মনে রাখবা আর্থিক বিবরণীর উপর পরীক্ষা হবে। কারণ আর্থিক বিবরণী তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি প্রয়োজন। সুতরাং তোমরা অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করো। স্যার, আর্থিক বিবরণী থেকে কয়টা আসতে পারে আনুমানিক? কমপক্ষে 2টা। আচ্ছা স্যার, সিলেবাস তো এখন যেহেতু ছোট করছে, তাহলে মেবি আরেকটা আসতে পারে না? কারণ অন্যগুলা থেকেও তো মানে কয়েকটা জিনিস তো বাদ চলে গেছে। এখন তো 5টা অধ্যায় দিয়েছে, তো এরকম হতে জি পারে স্যার। 5টা অধ্যায় থেকে তো 9টা অঙ্ক আসবে, 11টা অঙ্ক আসবে। 11টা অঙ্ক না স্যার? 11টা অঙ্ক আসবে। তো এখন সবগুলো থেকে 2টা করে দিলে আর্থিক বিবরণী একটা বাড়াই দেবো পারে, মানে কি হবে যে এটা তো এখনো ধোঁয়াশার মধ্যে রেখেছে, ওরা ক্লিয়ার করছে না। তবে আর্থিক বিবরণী অঙ্ক থাকবে, এটা তোমরা ক্লিয়ার থাকো। সুতরাং এটা ভালো করে পড়বা, অঙ্কগুলো প্র্যাকটিস করবা, কেমন? জি স্যার। তো বলো, কোনো প্রশ্ন আছে? তো যদি প্রশ্ন যেহেতু নেই তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাসায় প্র্যাকটিস করো, বেশি বেশি অঙ্ক করো। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।